নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকে আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে আপনাদের নিয়ে চলে যাব একদম সোজাসুজি রাজস্থানে, কারণ আজকে ভারতবর্ষে আর ভালো শিক্ষার দাবি আপনারা করতে পারবেন না। আপনার সন্তান যদি গরু, ছাগল, মোষ, ভেড়া, শুয়োরের সঙ্গে পড়াশোনা করে তাহলে আপনি প্রশ্ন তুলতে পারবেন না, তাহলেই আপনাকে আক্রমণের মুখোমুখি হতে পারে। রাজস্থানে এরকমই দৃশ্য দেখা গেল। ককরোচ জনতা পার্টির সদস্যরা আক্রমণের মুখোমুখি হলো। গোটা দেশ জুড়ে তারা ভালো স্কুলের ব্যবস্থা করার চেষ্টা করছে, আর এই ভালো কাজকে একেবারেই সমর্থন করতে পারলো না ভারতীয় জনতা পার্টির সদস্যরা রাজস্থানে। তারা মারতে চলে গেল একেবারে ককরোচ জনতা পার্টির সদস্যদের, আর এর বিপরীত ফল তো হতেই হতো। এর বিপরীত ফলের জন্য রাজস্থানের শিক্ষামন্ত্রী আজকে কি ধরনের সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন এই বিষয় তো আমি আপনাদেরকে এই এপিসোডে দেখাবো। পাশাপাশি দেখাবো যে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি গতকাল কি জেদটাই না নিলেন, এবং শুধু তাই নয়, তার জেদের সামনে দিল্লি পুলিশ, অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের পুলিশ কার্যত মাথা নত করতে বাধ্য হলো। সাথে সাথে আমি এই বাংলার খবরও আপনাদেরকে দেখাবো, এবং বাংলাতে গতকাল থেকে আজ পর্যন্ত আপনি যদি সোশ্যাল মিডিয়া খুলে থাকেন তাহলে শুধুমাত্র একটাই অশান্তি দেখতে পারবেন, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মা বোনেদের অশান্তি। আর এই মা বোনেদের অশান্তিটা আজকে শুধু শুধু আসেনি। ভারতীয় জনতা পার্টি একেবারে তাদেরকে বুক ভরা আশা দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে তারা ক্ষমতা দখল করলেই জুন মাস থেকে তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতারা তাদের ভিডিও ক্লিপিংস আপনাদেরকে দেখাবো যে তারা একেবারে 180 ডিগ্রি ঘুরে গিয়েছেন। কেউ কেউ বলছেন যে এই যে মা বোনেরা ঝামেলা করছে এটার জন্য দায়ী পূর্বতন তৃণমূল কংগ্রেস, আবার কোন নেতা বলছেন যে এটার জন্য দায়ী বাম এবং তৃণমূল কংগ্রেসের বেশ কিছু মহিলা, আবার কোন ভারতীয় জনতা পার্টির এমপি রয়েছেন তারা তো আবার বলছেন যে আপনারা ৩,০০০ টাকা যখন পাচ্ছেন তখন মা বোনেরা ধন্যবাদ দিন এই বিজেপি সরকারকে। আর মা বোনেরা তখন ধন্যবাদ দেওয়ার জায়গায় রেল অবরোধ করছে বিরাটি স্টেশনে। এ সমস্ত কিছু দেখাবো আজকের এই এপিসোডে। সাথে সাথে আমি আপনাদেরকে দেখাবো যে রাজ্যে এই মুহূর্তে ৩ দিনের জন্য সফরে এসেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর অমিত শাহ এসে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারকে দরাজ সার্টিফিকেট দিলেন এবং বললেন যে 5 বছরের বিজেপি সরকারের কাজ শুভেন্দু অধিকারী মহাশয় 43% পুরো কমপ্লিট করে দিয়েছে মাত্র 100 দিনের মধ্যে। আমরা শুনবো স্বরাষ্ট্রমন্ত্রীর সেই বক্তব্য, এবং আমি আপনাদেরকে আবার পুরনো ক্যাসেট চালিয়ে একবার দেখাবো যে কি কি প্রতিশ্রুতি তারা নির্বাচনের সময় দিয়েছিলেন, যার 43% আদেও কি এখনো পর্যন্ত মানুষ পেয়েছেন। সমস্ত কিছু দেখাবো এই এপিসোডে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং এই কিউআর কোডটি স্ক্যান করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের হোয়াটসঅ্যাপে সরাসরি পৌঁছে যায়। তো আসুন শুরু করা যাক আজকের এপিসোড। অত্যন্ত ইন্টারেস্টিং, এক মুহূর্তও কেউ কোথাও স্কিপ করে যাবেন না, পুরোটা দেখবেন এবং দেখার পরে অবশ্যই কমেন্টস করবেন যে কেমন লাগলো। প্রথমে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি রাজস্থানে। গতকাল রাজস্থানে একটি স্কুলের খবর গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়ে। যে স্কুলটার সম্বন্ধে শোনা যায় যে বাস্তবে তো রাজস্থান সরকার লক্ষ লক্ষ টাকা এই স্কুলের পেছনে খরচ করছে, কিন্তু আদতে এই স্কুলটা নাকি একটা গোয়াল ঘর। আর এই গোয়াল ঘরের খবর যখন ককরোচ জনতা পার্টির কাছে পৌঁছায়, আপনারা জানেন যে স্বাধীনতা দিবসের পর থেকে ককরোচ জনতা পার্টি, যেটা কিন্তু কোনো রকম পলিটিক্যাল পার্টি নয়, শুধুমাত্র সমাজসেবী সংস্থা হিসাবে এই মুহূর্তে ভারতবর্ষে কাজ করে যাচ্ছেন বাচ্চাদের শিক্ষিত ভবিষ্যৎ যাতে সুরক্ষিত করা যায়। এডুকেশন মিনিস্টারের পদত্যাগের দাবি থেকে এই পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতেও ককরোচ জনতা পার্টি পৌঁছে গিয়েছিল আমাদের বাঙালি ভাই আব্দুলের সহায়তা করার জন্য। আর সেই আব্দুলের পাশে দাঁড়ানো আশুতোষ রাঙ্কা গতকাল পৌঁছে গিয়েছিলেন তার নিজের জায়গা রাজস্থানে। রাজস্থানের একটি জায়গাতে এই যে বিদ্যালয়ের কথা আপনাদের বললাম, যেখানে সরকারি অ্যালটমেন্ট তো হচ্ছে লক্ষ লক্ষ টাকা, অথচ সেটা একটা বাস্তবে গোয়াল ঘর। আর এই খবর পৌঁছানোর পরেই ককরোচ জনতা পার্টি ভাবলো যে এই স্কুলটাকে আমাদেরকে ঠিক করতে হবে, কারণ গোয়াল ঘরে গরু থাকতে পারে, ছাগল থাকতে পারে, মোষ থাকতে পারে, আমাদের দেশের ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ কিভাবে গোয়াল ঘরে হতে পারে। তাই তারা ওই স্কুলটা দেখার জন্য গেলেন এবং গোটা ভারতের সামনে সেই স্কুলটার আসল দশা তুলে ধরার চেষ্টা করলেন। কিন্তু বাদ সাধলো কে? বাদ সাধলো স্থানীয় বিধায়ক, যিনি ভারতীয় জনতা পার্টির বিধায়ক, তার বেশ কিছু কর্মকর্তারা। তারা একেবারে আশুতোষ রাঙ্কা, যিনি এই মুহূর্তে ভারতবর্ষে একটা পরিচিত মুখ হয়ে গিয়েছেন, এই পরিচিত মুখের সঙ্গে তিনি চেষ্টা করলেন তাকে রাস্তায় আটকাবো। শুধু রাস্তায় আটকাবোই নয়, তার যে গুন্ডা বাহিনী রয়েছে সেই গুন্ডা বাহিনীদের দিয়ে এই আশুতোষ রাঙ্কা এবং তার টিমের উপরে তারা হামলা পর্যন্ত করালেন। দেখুন।
गाड़ियों के कांच फोड़ गए। সত্যি এই ভিডিও দেখে অবাক লাগছে আমার ভাবতে যে আমাদের দেশ এগোচ্ছে না পিছোচ্ছে। স্কুলের দাবি, একটা স্কুল, সেই স্কুলটা বাস্তবে এতটাই খারাপ যে সেখানে একেবারে গোয়ালঘর রয়েছে, গরু ছাগল মোষ থাকে, তাদের খাবার থাকে। সেই স্কুলটা যাতে ঠিক হয়, যাতে গোটা ভারতবর্ষের মানুষের কাছে এই খবরটা পৌঁছায় এবং দেশের যারা কার্যভার সামনে রেখেছে স্কুলটাকে ঠিক করে, ছাত্রদের ভবিষ্যৎ ঠিক হয়, সেটার দাবিতে কিছু মানুষ ওইখানে যাচ্ছিলেন। আর তাদেরকে আটকানোর জন্য আজকে লোক রয়েছে। এদের সন্তানরা, এরা কি কখনো স্কুলে পড়াশোনা করবে না? এটাই তো সব থেকে বড় প্রশ্ন উঠছে। কিন্তু দেখলেন যে তাদেরকে আটকানো শুধু নয়, তাদেরকে মারধর পর্যন্ত করা হলো, গাড়ি তাদের ভেঙে দেওয়া হলো। এবং এই টিমের মধ্যে ছিল এখন এই মুহূর্তে ভারত বিখ্যাত আশুতোষ রাঙ্কা, যিনি অভিজিৎ দীপকের মতনই এই ভারতবর্ষে অন্যতম পরিচিত মুখ হয়ে গিয়েছে ভারতবর্ষের জেনারেশন জি এর কাছে। ব্যাস, আপনারা শুনেই থাকবেন, একটা কথা রয়েছে যে বিনাশকালে বিপরীত বুদ্ধি। আর এই যে কাজটা তারা করলো, এটাই হয়ে গেল রাজস্থান সরকারের সব থেকে বড় ভয়ঙ্কর একটা কালের কাজ। এই কাজটা হওয়ার পরে, আশুতোষ রাঙ্কার সঙ্গে এই ঘটনাটি ঘটার পরে গোটা ভারতবর্ষে আগুনের মতো এই খবরটি ছড়িয়ে পড়ে। আর ওই স্কুলটি, যে স্কুলটিতে এখনো পর্যন্ত কারোর নজর ছিল না, সেই স্কুলটিতে ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে ভারতবর্ষের সকল মিডিয়া, সোশ্যাল মিডিয়া পৌঁছে গেল স্কুলটা দেখাতে আদতে কেমন। আমি আপনাদেরকে দেখাবো এই স্কুলটা বাস্তবে কি ধরনের আজকে 2026 সালে দেশের ভবিষ্যৎ গঠন করছে। দেখুন। मैं यहाँ पीओ हूँ, पंचायत प्रारंभिक शिक्षा अधिकारी। क्या कहना है आपका? पहली बात तो ये कहना है कि आप बाहर हो जाइएगा प्लीज। आपको बताइए कि यहाँ पर जर्जर बिल्डिंग है, आप यहाँ पर कैसे बच्चों को पढ़ा रहे? देखिए कितनी जर्जर हालत है। टीन शेड एक लगाया है आपने, और टीन शेड भी देखिए वो आधा गिरा हुआ है। बिल्कुल बताइए, ये टीन शेड भी तो आधा गिरा हुआ। मैडम, बच्चों की जिंदगी खतरे में है। आप बाहर जाइए सर। नहीं, हम बाहर चले जाएंगे, हम बाहर चले जाएंगे, हम बाहर चले जाएंगे, हम बाहर चले जाएंगे। लेकिन ये बताइए, ये बच्चों की जिंदगी खतरे में है या नहीं है? इस तरीके से देखिए कैसे बच्चे, ये देखिए ये टीन शेड आधा गिरा हुआ है। ये आप बताइए ना कि ये बगल में भूसे रखे हुए हैं, मतलब जहाँ जानवरों का चारा रखा हुआ है वहां पर आप बच्चों को पढ़ा रहे हैं। नहीं, आप कैमरे पर हाथ नहीं लगाएंगे, आप कैमरे पर हाथ नहीं लगाएंगे। आप हमें हमारा काम करने से नहीं रोक सकते, बिल्कुल नहीं रोक सकते आप हम आपसे सवाल कर रहे हैं, आप सवाल का जवाब दीजिए। जहाँ पे जानवरों का चारा रखा है वहाँ बच्चों को, जहाँ जानवरों का चारा रखा है वहाँ आप बच्चों को पढ़ा रहे हैं। बताइए, बाहर जाओ डिस्टर्ब। आप बताइए, आप कहाँ से डिस्टर्ब हो रही हैं? हम आपसे सवाल कर रहे हैं, बच्चों की सुरक्षा का सवाल है, बच्चों की जिंदगी का सवाल है। आप लोगों को शर्म आती है कि नहीं आती है? शर्म आती है कि नहीं आती है? आपको शर्म आती है कि नहीं आती है? यहाँ पर इस तरीके से बच्चों के साथ करेंगे? बिल्कुल जो है वो हम सवाल कर रहे हैं आपसे, हम आपसे सवाल कर रहे हैं। जवाब बाहर निकलिए, बाहर निकलिए। आप अपने घर के बच्चों को ऐसे पढ़ाएंगे? না, আমি নিশ্চিত যারা বাইরে যেতে বলছেন তাদের সন্তানরা ইংলিশ মিডিয়ামে ভালো স্কুলে পড়ে, আর যারা এখানে পড়ছে তারা তো গরু ছাগলের থেকেও অধম। তাদের ভবিষ্যৎ, এ আবার কি ভবিষ্যৎ? তাদের ভবিষ্যতের কে ঠেকা নিয়ে রেখেছে? তারা তো একেবারে, অনেকের কথাই বলে না, বলতে খারাপ লাগছে, গন্দি নালিকা কিরার মতো অবস্থা হয়ে গিয়েছে। স্কুলটার অবস্থা দেখলেন, সেখানে গরুর খাবার পড়ে রয়েছে, মোষের খাবার পড়ে রয়েছে, টিনের শেড। এই গরমে রাজস্থানে টিনের শেডের নিচে বাচ্চারা বসে বসে পড়াশোনা করছে। না, কোনো রকম বেঞ্চ পর্যন্ত নেই, কোনো রকম ফ্যান পর্যন্ত নেই, কোনো রকম পাখা পর্যন্ত নেই। আর আমরা বলছি আজকে বিকশিত ভারত হয়ে গেছি, আমরা বলছি আজকে আমাদের ভারতবর্ষ চায়নার সঙ্গে কম্পিট করবে। আমরা কোন দিক থেকে বলছি? শুধুমাত্র কিছু হোয়াটসঅ্যাপের ফরওয়ার্ড মেসেজের জন্য বলছি? এই চিত্রগুলো প্রত্যেকটা ভারতবাসীর চোখে আজকে জল এনে দিচ্ছে না? যারা এই সমস্ত ঘটনাকে আড়াল করার চেষ্টা করছেন তারা, আমি নিঃসন্দেহ বলতে পারি, তাদের সন্তান নয় ইংলিশ মিডিয়ামে ভালো ভালো জায়গায় পড়েন, আর না হলে বিদেশে পড়েন। ভারতবর্ষের একাধিক মন্ত্রী, আপনারা লিস্ট বের করে দেখুন, তাদের সন্তানরা কেউ ভারতবর্ষে পড়াশোনা করে না। যত বড় নেতারই আপনি নাম নিয়ে থাকুন, সেটা বিরোধী দলের হয়ে থাকুক কিংবা শাসক দলের হয়ে থাকুক, কিন্তু আমাদের বাড়ির সন্তানরা তারা এইভাবে গরুর গোয়ালে পড়াশোনা করছে। আর এই সমস্ত খবরাখবর যাতে বেরিয়ে না পড়ে তার জন্য ককরোচ জনতা পার্টির উপর হামলা। আমি আগেই বললাম যে বিনাশকালে বিপরীত বুদ্ধি। আর এই যে হামলাটা, এই হামলাটা করা কত বড় ভুল হয়ে দাঁড়ালো সেটা গতকাল সন্ধ্যেবেলাতেই টের পেয়ে গেল রাজস্থান সরকারের শিক্ষামন্ত্রী। রাজস্থান সরকারের শিক্ষামন্ত্রী তার বাড়ি গতকাল সন্ধ্যে থেকে ঘেরাও করলো ককরোচ জনতা পার্টির যারা সদস্য রয়েছে, যারা আশুতোষ রাঙ্কার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার বিরোধিতা করেছে। একেবারে পুলিশ প্রোটেকশনের মধ্যে রয়েছেন এই মুহূর্তে রাজস্থানের শিক্ষামন্ত্রী, এবং তার বাড়ির সামনের দৃশ্যটা আমি আপনাদের সামনে রাখছি, দেখুন।
আর এদিকে যখন রাজস্থানে কার্যত বিপদে পড়ে গেল, সেম সাইড গোল করে দিয়ে বিপদে পড়ে গেল একেবারে রাজস্থানের সরকার, রাজস্থানের শিক্ষামন্ত্রী। ককরোচ জনতা পার্টি তো আওয়াজ তুলে দিয়েছে যে এবারে রাজস্থানের শিক্ষামন্ত্রীর পদত্যাগ লাগবে। আর এটা যদি আশুতোষ রাঙ্কার সঙ্গে ওই ধরনের ঘটনা তারা সাহসিকতার সঙ্গে করার চেষ্টা না করতো, আমার মনে হয় না রাজস্থান সরকার এতটা বিপদে পড়ে যেত। আর এদিকে বিপদে পড়ে গিয়েছে দিল্লির সরকারও, কারণ গতকাল দিল্লির সরকারের অধীনে থাকা বা বলা ভালো স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা সেখানকার পুলিশ, দিল্লি পুলিশের থানাতে কার্যত চলে গেলেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার দাবি কি? তার দাবি হচ্ছে এফআইআর নিতে হবে। এমন একজনের ব্যক্তির এফআইআর দিল্লি পুলিশ আজকে গত 20 দিন ধরে দাখিল করতে চাইছে না, যে ব্যক্তিটির জীবন কার্যত চলে যেতে বসেছিল ককরোচ জনতা পার্টির আন্দোলনে। যন্তর মন্তরে যেভাবে প্যালেট গান চালানো হয়েছিল, সেই প্যালেট গানের যে ছোট ছোট গুলিগুলো রয়েছে সেই গুলির মাধ্যমে আমি দেখাবো আপনাদেরকে গত 20 দিন ধরে চেষ্টা করে যন্তর মন্তরে আন্দোলনে থাকা এই ভারতবর্ষের যুব সমাজের এক ছেলে যার নাম সাহিল। সে নিজের বিরুদ্ধে ঘটে যাওয়া চক্রান্তের জন্য এফআইআর লেখাতে পারছিল না। শটান পৌঁছে গেলেন সেখানে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং বললেন যে যতক্ষণ থাকতে হয় আমি থাকবো এখানে, 20 ঘন্টা 30 ঘন্টা কার্যত 2 মাস 3 মাস 6 মাস হলেও আমি ধর্ণা দেব, কিন্তু আজকে এফআইআর দাখিল করেই যাব। দেখুন 20 जुलाई को पैलेट गन का प्रयोग हुआ, उसका सबूत क्या है? सबूत ये है, देखिए ये है पैलेट्स, देख लीजिए इनको अच्छी तरह देख लीजिए। ये देखिए ये है पैलेट्स, ये कहां से आए? ये इनके शरीर से आए, दिखाओ। ये इनके यहाँ लगे छर्रे, 200 छर्रे इनके शरीर के अंदर है, 3 छर्रे इनके आंख में है। एम्स की रिपोर्ट, लेडी हार्डन की रिपोर्ट जिसमें साफ लिखा है कि इनको, एम्स की एरी जिसमें साफ लिखा है कि इनके शरीर में 200 से ज्यादा छर्रे हैं, आंख में 3 छर्रे हैं, आंख इनकी खो गई है, उस आंख से वो नहीं देख पाएंगे, और इनके दिल के पास, बिल्कुल दिल के पास छर्रे हैं जो छुए नहीं जा सकते हैं। दिल्ली पुलिस ने कहा कि हमने छर्रे नहीं चलाए, तो एक ही सवाल है, अगर आपने नहीं चलाए तो किसी ने तो ये छर्रे चलाए होंगे, शायद किसी और ने इन पर छर्रे चला दिए, और अगर किसी और ने नहीं चलाए तो पता नहीं, शायद इन्होंने ही छर्रे चला दिए होंगे। मगर क्राइम तो हुआ है क्योंकि इनके शरीर में छर्रे हैं। हम सिर्फ ये कह रहे हैं कि एफआईआर दर्ज कीजिए, एफआईआर दर्ज कीजिए। हिंदुस्तान का एक युवा है, उनकी मम्मी यहाँ पे ज्योति खड़ी है, उनके पिता दीपक है, साहिल है ये, और हम सिर्फ ये कह रहे हैं कि प्लीज एफआईआर दर्ज कीजिए। अंदर से हमें बताया जा रहा है कि देखिए ऊपर से ऑर्डर आया, एफआईआर नहीं हो सकता है। सिंपल सी बात है, जब तक एफआईआर नहीं होगा तब तक हम यहाँ से नहीं हिलने वाले हैं। 20 दिन 30 दिन 50 दिन 6 महीना वहीं बैठूंगा। It's legal. He's requesting an FIR. Sir, already submitted. No. He is requesting an individual FIR for this bullet, for the pellet injury. Okay, very simple. You're not doing it? Sir, Okay. আর এই ঘটনার পরেই অনেক যুব সমাজের ছাত্রছাত্রীরা খুশি, এবং সাহিলের যে এফআইআর সেটা নেওয়া হবে না কেন? আজকে তার বিরুদ্ধে কারা চক্রান্ত করলো? একটা জল জিয়ান্ত জীবন্ত মানুষ, যিনি একজন ছাত্র, তার শরীরে প্যালেট গান চালিয়ে দেওয়া হচ্ছে, মানে বন্দুকের থেকে একটু নিম্ন শ্রেণীর একটা বন্দুক, যেটা দিয়ে আপনারা বলতে পারেন ওই পাখি টাকি মারা যায়, সেই ধরনের জিনিস দিয়ে কারুর শরীরকে কার্যত ছাকনির মতো ছিদ্র করে দেওয়া হয়েছে, ফুটো করে দেওয়া হয়েছে। আর সেই ব্যক্তিটি নিজের শরীরে ঘটে যাওয়া এই ধরনের কাজের জন্য আপনারা শুনলেন তার একটা চোখ পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে, এবং তার শরীরে এই প্যালেট গানের যে ছোট্ট ছোট্ট গুলিগুলো থাকে সেটা তার হৃদয়ের কাছে পর্যন্ত পৌঁছে গিয়েছে। যে কোনো মুহূর্তে ছেলেটির প্রাণ পর্যন্ত চলে যেতে পারে, ইনফেকশন হয়ে যেতে পারে গোটা শরীরে। তারপরেও দিল্লি পুলিশ এই যে ছেলেটির এফআইআর রয়েছে এই এফআইআরটি নিতে নারাজ, তাই জন্য বাধ্য হতে হলো আজকে দেশে এই ধরনের দেশের বিরোধী দলনেতাকে সামনে এসে এফআইআরটা রুজু করার জন্য। কিন্তু একবার ভেবে দেখুন তো, আজকে নয় সেই ছেলেটি দিল্লির বাসিন্দা এবং হাতের কাছে রাহুল গান্ধীর মতো একজন হেভিওয়েট লিডারকে পেয়ে গিয়েছিলেন, তাই এফআইআর
এফআইআরটা দাখিল করতে পারলেন? কি ধরনের প্রক্রিয়া আগামী দিনে হবে সেটা তো পরের কথা, কিন্তু এরকম গ্রামগঞ্জে কত মানুষ রয়েছে যারা একাধিক সময় নিজেদের সঙ্গে একাধিক ঘটনা ঘটে যায় কিন্তু কোনো রকম এফআইআরটুকু করতে পারে না, পুলিশ এফআইআর পর্যন্ত নিতে রাজি হয় না। আজকে ভারতবর্ষের সংবিধান বলছে যে ভারতের যে কোনো নাগরিকের এফআইআর দাখিল করার পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং পুলিশ নিতে বাধ্য। যদি কেউ মিথ্যা এফআইআর করে সেক্ষেত্রেও পুলিশ ভেরিফিকেশন করে দেখবে, মিথ্যা এফআইআর হলে তার বিরুদ্ধে, যে মিথ্যা এফআইআর দাখিল করেছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এফআইআর নেওয়া থেকে পুলিশ কখনো পিছিয়ে যেতে পারে না। কিন্তু ভারতবর্ষের আজকে এই নতুন পুলিশ, ট্রিপল ইঞ্জিনের দিল্লি সরকারের পুলিশ, তারা এই ছাত্র সমাজের এফআইআর নিতে চাইছে না। রাহুল গান্ধী যে কাজটা করেছেন আজকে সকলেই তাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন, কিন্তু আবার বলবো যে রাহুল গান্ধীকে এত সহজে পাওয়া তো সবার ক্ষেত্রে সম্ভব নয়। যারা রাহুল গান্ধীকে পাচ্ছেন না তাদের কতটা অবস্থা এই মুহূর্তে খারাপ হতে পারে আপনারা একবার চিন্তা করে দেখুন। আসুন, অনেক তো হলো, এবার বাংলায় ফিরে আসি। বাংলায় ফিরে এসে আপনাদেরকে দেখাবো রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের মন্তব্য। দিলীপ ঘোষ এমনিতেই সবসময় এখন কেন্দ্রবিন্দুতে থাকেন, কারণ সকালবেলায় তিনি ইকো পার্কে জগিং করতে গিয়ে প্রেস মিট করেন এবং প্রেস মিট করে প্রত্যেকটা দিনই এমন না এমন কিছু বক্তব্য দেন যে বক্তব্যটি সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের ঘরেই বিতর্কের সৃষ্টি করে দেয়। আর এই দিলীপ ঘোষের আজকে সকালের একটি মন্তব্যতে কার্যত বিগত দিনের তৃণমূল কংগ্রেসের সরকারকেই তিনি কাঠগোড়ায় তুললেন এবং আজকের যারা মা বোন রয়েছেন, যারা অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন, সেই মা বোনেদের দোষ হচ্ছে তাদের অভ্যাস নাকি খারাপ হয়ে গিয়েছে। আজকে বিজেপি সরকারের কোনো দোষ নেই, তারা যে মা বোনেদের সঙ্গে এই ধরনের ছলচাতুরি করলো যে আমরা 3000 টাকা প্রত্যেককে দেবো নির্বাচনের আগে ঘোষণা করলেন, এটা একবারও দিলীপ ঘোষ বললেন না যে আমাদের এইটা বলা ভুল হয়েছিল। উল্টে তিনি আমাদের পশ্চিমবঙ্গের মা বোনেদের যে অভ্যাস খারাপ হয়ে গিয়েছে আর এই অভ্যাসটা তৃণমূল কংগ্রেসের সরকার করে দিয়ে গেছে খারাপ, সেইটা আজকে গতকাল তিনি বক্তব্য রাখলেন। দেখুন, অভ্যেস হয়ে গেছে না লক্ষ্মী ভান্ডার নিয়ে, কিন্তু এটাও পরিষ্কার জানা উচিত সব সুবিধা সবার জন্য নয়। কেন্দ্র সরকার অনেক প্রকল্প করেছে, রাজ্য সরকার করেছে, তার একটা সীমা আছে, তার জন্য ক্রাইটেরিয়া ঠিক করা হয়েছে, তার মধ্যে যারা আসবেন তারা পাবেন। সবাই এই দান ধ্যানে সবাইকে দেওয়া হবে, এই অভ্যাস খারাপ করে দিচ্ছে টিএমসি, এটা সবাইকে বুঝতে হবে, এটা চলতে পারে না। राहुल गांधी শ্রদ্ধেয় দিলীপ বাবু রাজ্যের, উনি একজন মন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, তার মুখ থেকে এই ধরনের কথাটা কতটা শোভনীয় আমি জানি না। বিতর্কের সৃষ্টি করছে বহু জায়গায় এবং মহিলারা অসন্তোষ প্রকাশ করছেন। এইভাবে রাজ্যের দেবীদের, এইভাবে রাজ্যের লক্ষ্মীদের, রাজ্যের অন্নপূর্ণাদের যে অভ্যাস খারাপ হয়ে গিয়েছে, এই কটূক্তি কতটা বাংলার মা বোনেরা ভালোভাবে নেবেন, যারা বিশেষ করে অন্নপূর্ণা ভান্ডারটি পাচ্ছেন না তারা আমি বলতে পারবো না, কিন্তু রাজ্যের মহিলাদের এই কটূক্তি করাটা কি ঠিক? আজকে রাজ্যের মহিলারা বিভিন্ন জায়গায় হাত পা ছোড়াছুড়ি করছে কেন? এটা মাননীয় দিলীপ ঘোষ মহাশয় তিনি কি একবারও বুঝতে পারলেন না, নাকি তিনি বুঝতে চাইলেন না? তিনি কি ইচ্ছাকৃতই মিডিয়াতে ভেসে থাকার জন্য এই ধরনের বক্তব্য বলেন? সেটার ধারণাও আমার মধ্যে অতটা নেই, কিন্তু এটা বোঝা উচিত যে রাজ্যে প্রত্যেকটা বাড়ির মা বোনেদের কাছে গিয়ে গিয়ে সেই সময় হাত পা ধুয়ে তাদের বাড়িতে বসে পাত পেরে খেয়ে, এই কথাটাই রাজ্যের বিভিন্ন বিজেপির নেতা, এমনকি দিল্লি থেকে উড়ে আসা নেতারা বলেছিলেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রত্যেকটা মা বোনকে দেওয়া হবে 3000 টাকা এবং 1 জুন থেকেই এই টাকাটা ঢুকিয়ে দেওয়া হবে। তাই এই আশাটা যদি আজকে মা বোনেরা দেখে থাকে তার জন্য অভ্যাসটা খারাপ, বিগত দিনের তৃণমূল কংগ্রেস সরকার করেনি। আমার তো মনে হয় মা বোনেদের এই লালসাটা দেওয়ার জন্য অভ্যাস খারাপ করে দিয়েছে আজকের ভারতীয় জনতা পার্টির সরকার। কারণ তারা যদি পূর্বদিনে ফিরে যান এবং পূর্বদিনে তাদের যে বক্তব্যগুলো ছিল সেগুলো চালিয়ে দেখেন, তারা বুঝতে পারবেন যে তারাই আশা দিয়েছিল মা বোনেদেরকে। তারা যদি সেই আশা না দিতেন, তারা যদি বলতেন যে আমরা ক্রাইটেরিয়া মোতাবেক যারা প্রাপ্য তাদেরকেই দেব, তাহলে মহিলারা নির্দিষ্ট মানে ডিসিশনও নিতে পারতো এবং তাহলে মহিলারা আজকে এইভাবে চেঁচামেচিও করতে পারতেন না। তারা বুঝতেন যে না, এটা তো আমাদেরকে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার আগেই বলে দিয়েছিল। শুধু রাজ্যের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বাবু নয়, রাজ্যের আরো এক মন্ত্রী যিনি পরিবহন মন্ত্রী অর্থাৎ অর্জুন সিং মহাশয়, তিনিও কিন্তু এই যে মহিলারা বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন তার জন্য দায়ী করেছেন কাকে? দায়ী করেছেন সিপিএম এবং তৃণমূল কংগ্রেসকে। বাহ, আমি জানি না কি ধরনের যুক্তি, তবুও যুক্তিটা আমি আপনাদেরকে একবার দেখাই, তারপরে নয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখুন, সিপিএম তৃণমূল মিলে দিলে এইসব করাচ্ছে, ওটা কোনো ব্যাপার, 1.5 কোটি মহিলারা পাচ্ছে, আরো পাবে। আমাদের রাজ্যের মন্ত্রী মাননীয় অর্জুন সিং বাবু থেকে শুরু করে মাননীয় দিলীপ ঘোষ বাবু এই যে মন্তব্যগুলো করলেন, এবং আজকে রাজ্যের আরো এক মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনিও বলেছেন যে এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের বিভিন্ন লোক যারা সরকারের মধ্যে ঢুকে রয়েছে তারা দায়ী। এই সকল কিছু মানুষ বা মন্ত্রী যারা বলছেন যে তৃণমূল কংগ্রেস, সিপিএম বা রাজ্যের মহিলাদের অভ্যাস খারাপ হয়ে গিয়েছে তারা দায়ী, তাদেরকে আমি একটা চিত্র দেখাবো, তাদেরকে একটা ছবি দেখাবো। প্রথমে দেখুন,
না, এই যে ভিডিওটা দেখলেন, আপনার মনে হলো যে এই যে ভদ্র মহিলা এই যে কান্নাকাটি করছে, একেবারে গতকাল তো একজন শারীরিকভাবে অসুস্থ হয়ে মেডিকেল কলেজে ভর্তিও হয়ে গিয়েছিলেন, এদের যারা দেখলেন এরা আপনাদের মাথায় মনে হলো যে একবারও দেখেছে তৃণমূল কংগ্রেসের লোক? কোথাও মনে হলো যে এদের পেছনে উস্কানি দিচ্ছে সিপিএম? কোথাও মনে হলো এদের পেছনে উস্কানি দিচ্ছে কংগ্রেস বা অন্য কোনো পলিটিক্যাল দল? কোথাও এদের দেখে মনে হচ্ছে যে এরা প্রচুর বড় লোক, আজকে শুধুমাত্র অভ্যাস খারাপ হয়ে গিয়েছে বলে এই ধরনের দাপাদাপি করছে? না, এদের জন্য অন্নপূর্ণা ভান্ডারটা একটা বরদান হিসাবে ছিল, যেটা আগে তারা লক্ষ্মীর ভান্ডার হিসাবে পেতেন। রাজ্য সরকার, বিগত দিনের রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলতে হবে বলে নিজেদের যে ভুলটা রয়েছে সেই ভুলটা আজকে আমার মনে হয় রাজ্যের মাননীয় মন্ত্রীরা ঢাকার চেষ্টা করছেন। আমি বারবার আপনাদেরকে দেখিয়েছি, আরো একবার আপনাদেরকে দেখাবো যে আজকে রাজ্যের মন্ত্রীরা যে কথাগুলো বলছেন সেই কথাগুলো এক ফোঁটাও বাস্তবের সঙ্গে মিল নেই। কারণ পূর্বতন দিনে কি ভিডিও প্রকাশ এই বিজেপি দলের নেতারাই করেছিলেন, দেখুন। মোদিজি সূচনা পাঠিয়েছেন যে লক্ষ্মী ভান্ডার যেটা মমতা সরকার দিত সেটা তো আজকে ওদের কাছে আর টাকা নেই, বন্ধ করে দিয়েছে। মোদি সরকার বলছে আমরা এখানে আসলে 1 তারিখ থেকে 1 জুন থেকে সমস্ত মহিলাদের ব্যাংকের খাতায় 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার আমরা কিন্তু শুরু করতে চলেছি। সমস্ত মহিলা যাদের ব্যাংকের খাতা আছে সবাই কিন্তু 3000 টাকা মাসে পাবেন, সেটা বিজেপি সরকার নিয়ে আসছে। সেই জন্য বলছি আপনারা বিজেপিকে নিয়ে আসুন, বিজেপি আপনাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আসবে। তাই এই ধরনের ভিডিওগুলো, এগুলো তো আর সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করা যাবে না। এই ভিডিওগুলো তো রেকর্ডেড রয়েছে, আর এই ভিডিওগুলো যতদিন থাকবে ততদিনই মনে হবে যে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মা বোনেদের সঙ্গে হয়তো ভারতীয় জনতা পার্টি ভোটে জেতার জন্য একটা ছলচাতুরি করেছেন বা প্রহসন করেছেন। যেভাবে 15 লক্ষ টাকার কথাটা ছিল, ঠিক সেভাবেই হয়তো এই একটা প্রহসন ছিল, যে প্রহসনের জন্য আমাদের মা বোনেরা আজকে এইভাবে রাস্তায় কান্নাকাটি করছেন। অর্জুন সিং মহাশয় তিনি আজ মন্ত্রী হয়ে গিয়েছেন, তিনি কষ্টটা বুঝবেন না, কিন্তু সাময়িকভাবে একবার অর্জুন সিং মহাশয় যদি ভাবেন যে 2024 সালে যখন তৃণমূল কংগ্রেস দল তাকে স্টেজে উঠিয়ে টিকিট দেননি, সেদিন রাত্রিবেলায় কতটা দুঃখী হয়েছিলেন অর্জুন সিং সাহেব, সেদিন কতটা তার মনে আঘাত লেগেছিল। সেদিন তো একটা এত বড় হেভিওয়েট মানুষ, তিনি একটা টিকিট না পেয়ে এত ভেঙে গিয়েছিলেন। আর এই রাজ্যের মা বোনেরা তারা তো মাত্র 1500 টাকা দিনের পর দিন পেয়ে আসছিল, আর সেটা 3000 টাকা দেবেন আপনারাই আশা দিয়েছিলেন। সেটা না পাওয়ার পরে তাদের মনেও কতটা কষ্ট হতে পারে। এই মন্তব্যগুলো করার আগে আমার মনে হয় অর্জুন সিং সাহেবের একবার নিজের সঙ্গে ঘটে যাওয়া যে ঘটনাটা তৃণমূল কংগ্রেস ঘটিয়েছিল সেইটাকে মনে করা দরকার। অন্যদিকে রাজ্যের বিষ্ণুপুরের এক সাংসদ, আমার অত্যন্ত প্রিয় সৌমিত্র খান মহাশয়, তিনি গতকাল বলেছেন মা বোনেদের ধন্যবাদ জানানো উচিত বিজেপি সরকারকে, কারণ অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা সকলের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিশ্বাস করুন, এই বক্তব্য রেখেছেন রাজ্যের একজন সাংসদ, যেখানে রাজ্য জুড়ে মোবাইল এবং টিভি খুললেই দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কি ধরনের অস্থিরতার সৃষ্টি হয়েছে। কার্যত রাজ্যের যারা শাসক দল রয়েছে তাদের বাড়ি আক্রমণ হয়ে যাচ্ছে এবং রাজ্যের মন্ত্রীদের, এমনকি অগ্নিমিত্রা পাল মহাশয়কে ঘেরাও পর্যন্ত করা হয়ে গিয়েছিল পশ্চিম মেদিনীপুরে। এই ধরনের ছবি ভেসে আসছে। তখন মা বোনেদেরকে ধন্যবাদ দেওয়ার কথা বলছেন রাজ্যের বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান মহাশয়। দেখুন, আমাদের একটা ধন্যবাদ তো দিন, 3000 টাকা করে পাচ্ছেন। একটু ফেসবুক সোশ্যাল মিডিয়ায় অন্ততপক্ষে একটু পশ্চিমবঙ্গের বিজেপি সরকারকে ধন্যবাদ তো দিন। শুধু আপনাদেরকে বলবো, রাস্তায় দাঁড়িয়ে আমাদেরকে সিপিএম এর কথা শুনে বা অতি তৃণমূলের কথা শুনে বা অতি বামপন্থীর কথা শুনে এই সরকারকে ক্ষতি করবেন না, কোন সরকার ক্ষতি হবে না। যারা এই লাফালাফি করছেন মা বোনদের বলবো ভরসা রাখুন। তৃণমূল সরকার তো পশ্চিমবঙ্গকে বেকার করে দিয়েছিল, বামপন্থী তো সিপিএম পুরো দেশটাকে রাজ্যটাকে শেষ করে দিয়েছিল। নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু বাবু এনারা করে দেখাবেন, এনারা পারবেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিজেপির প্রতি ভরসা রাখুন। বিজেপি যা বলে তা করে। আর সমস্ত আমি জেলা ওয়ার্ড সমস্ত নেতৃত্বকে বলবো, যারা পেয়েছেন তাদেরকে নিয়ে মিছিল করুন। কিছু মিডিয়ার দ্বারা এমন ভাবে দেখানো হচ্ছে এই গেল ব্যাপার এত দূর হয়ে গেল। যারা বিজেপি নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে আমার অনুরোধ, কতজন পায়নি তার লিস্ট তৈরি করবেন ঠিক, কিন্তু যারা পেয়েছেন তাদেরকে নিয়ে তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিজেপিকে ধন্যবাদ জানিয়ে, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটা মিছিল করবেন। আমি মহিলা মোর্চাকে অনুরোধ করব, সব জায়গায় মিছিল, ব্যানার লাগিয়ে মিছিল করা দরকার। 100 দিনের কাজের ধন্যবাদ এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, বিজেপিকে ধন্যবাদ। আমার সকলের কাছে অনুরোধ যে আমাদের রাজ্য প্রেসিডেন্ট থেকে শুরু করে আমরা সবাই মিলে একসাথে রাজ্যের উন্নয়নের কথা চেষ্টা করছি, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সব জায়গাতে। তাই ইমিডিয়েট বিজেপি কার্যকর্তারা মিছিল করুন, মহিলাদেরকে নিয়ে মিছিল করুন। আর মা বোনদের একটা ধন্যবাদ তো দিন, 3000 টাকা করে পাচ্ছেন। একটু ফেসবুক সোশ্যাল মিডিয়ায় অন্ততপক্ষে
একটু পশ্চিমবঙ্গের বিজেপি সরকারকে ধন্যবাদ তো দিন। এটুকুই আপনাদের কাছে অনুরোধ করবো। আপনাদের কাছে সোশ্যাল মিডিয়া আপনারা অন্তত যারা পেয়েছেন তারা অন্তত ধন্যবাদ দিন। ভালো থাকবেন। আসলে চেম্বারে বসে সামনে ক্যামেরা রেখে এসির মধ্যে থেকে বক্তব্যটা দেওয়া খুব সহজ, কিন্তু এই ধরনের আন্দোলন যে মা বোনেরা করছে, আমি বলছি না অন্নপূর্ণা ভান্ডার কেউ পাচ্ছেন না, অনেকে পাচ্ছেন, এ কথা একেবারেই বলা যেতে পারে। কিন্তু ওই আগে যেখানে 10 জনের মধ্যে 9 জন পেত, আজকে সেখানে 10 জনের মধ্যে 4-5 জন পাচ্ছে। তাহলে বলতে পারেন আপনারা 50%-এর ওপর মহিলারা পাচ্ছেন না। তখন এই ধরনের ক্যাওয়াস তারা সৃষ্টি করছেন। আর এই ক্যাওয়াস যখন সৃষ্টি হচ্ছেন, তাহলে আমার মনে হয় যে সাংসদ সৌমিত্র খান বাবু একেবারে ভিডিও প্রকাশ করে তাদেরকে ধন্যবাদ দিতে হবে এইরকম বললে হবে না, পৌঁছাতে হবে সামনে যেখানে মা বোনেরা রয়েছেন, যারা এখানে এইভাবে অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে অস্থিরতার সৃষ্টি করছেন, তাদের সামনে গিয়ে বলা উচিত যে আপনারা বর্তমান রাজ্য সরকারকে ধন্যবাদ দিন, কারণ আপনাদের 3000 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। যে ভিডিওটি আমি আপনাদের এরপরে দেখাবো, আমার মনে হয় রাজ্যের যদি সাংসদ সৌমিত্র খান বাবু এই ভিডিওটি দেখে থাকেন, পারলে এই সমস্ত জায়গায় একবার পৌঁছে গিয়ে এই মা বোনেদের সামনে যে কথাটা আপনি বললেন সেই কথাটা একবার বলে দেখান এবং ধন্যবাদ দেওয়ার কথাটা তাদের কাছে একবার আর্জি জানান। আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে বিরাটি স্টেশনে। গতকাল মা বোনেদের নারী শক্তি ভারতীয় রেলকে আটকে দিল, দেখুন। অন্নপূর্ণার টাকা পাইনি, ধর্মঘাট, বিরাটি স্টেশনে ধর্মঘাট। এই যে হাসনাবাদ লোকাল দাঁড়িয়ে আছে, শিয়ালদার দিকে যেতে দিচ্ছে না, ধর্মঘাট। এদিকে গন্ডগোল বেঁধে গেছে। অন্নপূর্ণার টাকা পাইনি বলে এখানে ঝামেলা, ট্রেন অবরোধ। বোঝো কাণ্ড, রেল পর্যন্ত আটকে দিচ্ছে আমাদের বাংলার মায়েরা। কি অবস্থা হলো! একটা প্রকল্পের জন্য এতটা কেওয়া সৃষ্টি হয়ে গেল গোটা পশ্চিমবঙ্গে। এখনো তো যুবশক্তি বাকি রয়েছে, এরপরে যুবদের ওই 2000 টাকা করে দেওয়ার কথা রয়েছে, সেটা নিয়েও যদি আবার এই ধরনের হয় তাহলে কি হতে পারে, আমি তো সেটা ভেবেই কল্পনা করে পাচ্ছি না। যাই হোক, এগুলো ছবি একদম ভালো নয়, পছন্দ করি না। বহু মানুষ রাস্তায় ট্রেনের মধ্যে হয়তো কষ্ট পাচ্ছে গরমের মধ্যে। মা বোনেরা বোঝার চেষ্টা করুন, এই সরকারের কাছে আবেদন করতে গেলে সরকারি আধিকারিকদের কাছে যান, কিংবা সরকারি যারা মন্ত্রী হয়েছেন তাদের কাছে গিয়ে আপনারা নিজেদের অন্নপূর্ণা ভান্ডারের যে ক্রাইটেরিয়া রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করুন। কিংবা ওই যে সৌমিত্র খান মহাশয় বলছেন যে যেভাবে ধন্যবাদ জানাতে, ওনাকেই একবার আপনারা গিয়ে ধন্যবাদ জানিয়ে আসার চেষ্টা করুন, তাদের সঙ্গে কথা বলুন। কিন্তু এইভাবে জনতাকে একবারে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখবেন না। বহু মানুষের ট্রেনের জন্য অনেক রকমের রুজি রোজগার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ছবিটা একদমই পছন্দের নয়, কিন্তু এই মা বোনেরা যেটা করছেন এই জায়গায় একবার গিয়ে পৌঁছানো উচিত সৌমিত্র খান মহোদয়ের, যিনি বলছেন যে অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন যারা, তারা ধন্যবাদ জানান। এদিকে এই মুহূর্তে রাজ্যে উপস্থিত রয়েছেন দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয়। শিলিগুড়িতে এসেছেন তিনি 3 দিনের সফরে, বাংলা সফরে এসেছেন এবং এই বাংলা সফরে এসে গতকাল প্রথম বক্তৃতাতেই তিনি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারকে একেবারে দরাজ সার্টিফিকেট দিয়ে ভূয়সী প্রশংসা করলেন। একেবারে প্রকাশ্য জনসমাবেশ থেকে তিনি বললেন 43% কাজ শুভেন্দু অধিকারীর সরকার 100 দিনের মধ্যেই সম্পন্ন করে দিয়েছেন। দেখুন। 100 दिन के शासन में हमारे 5 साल के लिए जो घोषणा पत्र बनाया था उसके 43% काम शुभेंदु जी ने 100 दिन में पूरा कर दिया है। मैं आप सबकी ओर से शुभेंदु जी को बहुत बहुत बधाई और साधुवाद देना चाहता हूं। मैं कब हो गया ये? कब हुआ कब? কোন হিসাবে তিনি বলেছেন 43%? আমি বলতে পারবো না, কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন বিরোধী দলনেতা ছিলেন সেই দিন যে বক্তব্যটা দিয়েছিলেন সেই হিসাবটা আমার কাছে রয়েছে। সেই হিসাবটা যদি আমি আপনাদেরকে দেখাই, আপনারাই ঘরে ক্যালকুলেশন করে নিতে পারবেন 43% কাজ সত্যিই তাদের ঘোষণা মতো হয়েছে কি হয়নি। কারণ 43% মানে বলতে পারেন যে প্রায় 50% কাজ 100 দিনের মধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। আর এরপরে আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি সেই ঘোষণাগুলো একবার আপনারা ট্যালি করে দেখে নিন তো, যে সত্যিই 50% মতো কাজ মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারীর সরকার 100 দিনের মধ্যে করতে পেরেছেন কি পারেননি। দেখুন। পশ্চিমবঙ্গে বিজেপিকে আনুন, আমরা তাদের কথা দিচ্ছি। রাজস্থানে যেমন 450 টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে, আমরা 450 টাকা গ্যাস দেব। আমাদের বিজেপি সরকার করুন। মোদি গ্যারেন্টি, অনলি গ্যারেন্টি, মোদি গ্যারেন্টি। কর্মচারী, শিক্ষকের, পুলিশ কর্মীর পাশে দাঁড়াবে। 45 দিনের মধ্যে 7th পে কমিশনের টাকা দেব, এরিয়ার মিটিয়ে দেবো সুপ্রিম কোর্টের পরে, এবং 8th পে কমিশনের কমিটি করে দেবো।
প্রত্যেকটা পুলিশ কর্মী সরকারি কর্মচারী মিনিমাম 20 থেকে 25,000 টাকা বেতন বৃদ্ধি হবে। মমতা ব্যানার্জির পেট্রোল ডিজেলের দাম অন্য রাজ্যের থেকে 10 টাকা এখানে বেশি। বিজেপি কে যেদিন আনবেন সেদিন বিহার, ইউপি, দিল্লিতে যে দামে পেট্রোল ডিজেল পান সেই দামে এখানে পাবেন। এই ধরনেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3,000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম, এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে, কমবে না। বিজেপি যেদিন আসবে পরের মাসেই বাড়ি প্রতি 80,000 প্রধানমন্ত্রী সূর্য ঘর সোলার প্লেট লেগে যাবে, ইলেকট্রিকের বিল দিতে হবে না। আগে বিদ্যুতের বিল 2 টাকা করুন। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসে রাজ্য যে শেষ নেয় 295 টাকা সিলিন্ডারে নেয়, 37 টাকা পেট্রোলে নেয়, 30 টাকা ডিজেলে নেয়। আগে ভাইপোকে বলুন এগুলো তুলে নিতে, যে আমরা এখনই তো রাজ্যে ক্ষমতায় আছে, গ্যাস, পেট্রোল, ডিজেল আমরা শেষ নেব না, আর ইলেকট্রিকের বিল আমরা 2 টাকা করে নেব। দেখুন, এই বিষয়ে আমি কোনো মন্তব্য রাখবো না। আপনারা পশ্চিমবঙ্গের জনতা, আর জনতার যিনি সেবক রয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাহেব যেদিন বিরোধী দলনেতা ছিলেন সেদিন এই মন্তব্যগুলো করেছিলেন, এই প্রতিশ্রুতিগুলো আপনাদের সামনে রেখেছিলেন। আর রাজ্যে এসেছেন এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ মহোদয়, তিনি এসে বললেন যে প্রায় 50% কাজ 100 দিনের মধ্যেই শুভেন্দু অধিকারীর সরকার করে ফেলেছেন। আপনাদের সামনে দুটো বক্তব্যই রাখলাম, একদিকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হিসাব যে প্রায় 50% কাজ সম্পূর্ণ, আর একদিকে রাখলাম যে কি কি কাজ তারা করবেন বলেছিলেন নির্বাচনের আগে। এবারে আপনারা আপনাদের মত কিভাবে পোষণ করবেন সেটা আপনারা কমেন্ট সেকশনে জানান, যে সত্যিই 43% কাজ আপনাদের চোখে পড়ছে যে হয়ে গেছে কিনা, আর যদি না হয়ে থাকে বা এর থেকে বেশি হয়ে গিয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানান যে কত শতাংশ কাজ এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর সরকার এই 100 দিনে করতে পেরেছে তার ঘোষণা মতো। কারণ সমস্ত ঘোষণাই রেকর্ডেড রয়েছে এবং আপনাদের স্ক্রিনের সামনে আমি চালিয়ে দেখিয়েও দিলাম। এই মুহূর্তে সেই ঘোষণাগুলো যা ছিল সেই ঘোষণা তো দূরে থাক, এখন যা শোনা যাচ্ছে যে চিনি আমরা নির্বাচনের আগে 40 টাকায় কিনেছি, সেই চিনি আজকে 68 টাকা কেজি, সরষের তেল 220 টাকা কেজি হয়ে গিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এই পর্যন্তই রইল, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণে দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।